শ্রাবণ মাসের ভর দুপুর, আকাশের মুখ ভার। সকাল থেকেই একটানা ইলিশে গুড়ি বৃষ্টি হয়। কাঁচা মাটির রাস্তা, প্যাচপ্যাচে কাদা, আর সেই কাদার ওপর দিয়ে চাকা ঘুরিয়ে একটা মস্ত বড় লাক্সারিওয়ালা ক্যাব এসে থামে রতনপুর গ্রামে ঝুমার বাপের বাড়ির দরজায়। ঝুমার পরিবার ছিল ওই গ্রামের বনেদি চাষি পরিবার, তবে তার বিয়ে হয় কলকাতার নামী আইটি কোম্পানির ইঞ্জিনিয়ার অনিরুদ্ধর সাথে। ঝুমা এখন সন্তান সম্ভবা, তাই সে কয়েক মাসের জন্য বাপের বাড়িতে থাকতে আসে। কিন্তু কিছুদিনের মধ্যে হঠাৎ করে ঝুমার একমাত্র ননদ ঐশানী কাউকে কিছু না জানিয়েই সেই গ্রামে ঝুমার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। ওমা, এ তো ঐশানী, আমার ননদ গো। ঐশানী, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাদের গ্রামে এলে যে, তাও আবার বর্ষার মধ্যে? আরে বৌদি, কলকাতায় যা গরম পড়ছিল না, তাই ভাবলাম তোমার এই গ্রিন ভিলেজে এসে কদিন মনসুন ব্লগ বানাবো। কিন্তু এখানকার রাস্তাঘাট তো একেবারে প্রি হিস্টোরিক যুগের। ও মাই গড, হোয়াট ইজ দিস? এত কাদা! দাদা তো বলেনি যে তোমার বাপের বাড়িটা একেবারে ডিসকভারি চ্যানেলের জঙ্গল? ও মাই গুডনেস। ঐশানীর কথা শুনে ঝুমা এবং তার মায়ের খুব খারাপ লাগে। আসলে ঐশানী সাউথ কলকাতার নামী কলেজে পড়ে। সে ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট এবং ঘোরতর রিলস মেকার। তার পরনে ছিল একেবারে লেটেস্ট ফ্যাশনের শর্ট ডেনিম জাম্পস্যুট, পায়ে হাই হিল জুতা, চোখে মস্ত বড় সানগ্লাস। এমন সময় ঐশানীকে দেখার জন্য ওই গ্রামের বেশ কিছু লোকজন বাইরে এসে ভিড় করে দাঁড়ায়। তাদেরকে দেখে ঐশানী আরো বেশি ভাব দেখাতে শুরু করে। তার নিজেকে কোনো হিরোইনের থেকে কম বলে মনে হয় না। আসলে এখন তো বর্ষাকাল, সেই জন্য আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। পুরো গ্রামটাই জলকাদা হয়ে আছে। তুমি এরকম হিল জুতা পরে বাড়ি পর্যন্ত যেতে পারবে না। তুমি জুতাটা খুলে হাতে নিয়ে নাও। ঠিক এমন সময়ে জোরে বৃষ্টি শুরু হলে ঝুমার বাবা চিত্তরঞ্জন বাবু বাড়ির মধ্যে থেকে ছাতা নিয়ে এসে ঐশানীর মাথায় ধরে। খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো মা, না হলে ভিজে যাবে। এই শুনে ঐশানী তখনই তার পায়ের হিল জুতা খুলে চিত্তরঞ্জন বাবুর হাতে ধরিয়ে দেয়। থ্যাংক গড কাকু, আপনি এখানে চলে এলেন। আপনি প্লিজ আমার জুতাগুলো একটু নিয়ে চলুন। আমি জুতা হাতে নিয়ে কাদার মধ্যে হাঁটতে পারবো না। আর গাড়ি থেকে আমার ব্যাগগুলো নামানোর ব্যবস্থা করুন। ঐশানীর কথা শুনে ঝুমা এবং তার বাবা ভীষণই অপমানিত বোধ করে। ঐশানী, তুমি আমার বাবার মতো একজন বয়স্ক মানুষের হাতে নিজের জুতাগুলো ধরিয়ে দিলে। তুমি শহরের মেয়ে ঠিকই, কিন্তু তোমার কোনো ম্যানার্স নেই বলো। এভাবে তুমি আমার বাবাকে অপমান করলে। তুমি তো জুতাগুলো আমার হাতেও দিতে পারতে। দাও বাবা, আমাকে দাও। আরে না রে মা, ঠিক আছে, তোর ননদ তো আমার মেয়ের মতোই, আমি কিছু মনে করিনি। তাছাড়া তোর ননদ এখন আমাদের বাড়ির অতিথি, তাই ও যাতে কোনো অসুবিধা না হয় আমাদের সেই চেষ্টাই করতে হবে। চলো মা চলো, আমি তোমার মাথায় ছাতা ধরছি, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। এভাবেই চিত্তরঞ্জন বাবু অত্যন্ত নম্রতার সঙ্গে বাড়ির অতিথি ঐশানীকে বাড়ির মধ্যে নিয়ে যায়। বৌদি, তাড়াতাড়ি তোমাদের বাথরুমটা কোথায় আমাকে একবার দেখাও। আমার সারা গায়ে জল কাদা মাটি লেগে গেছে। তাড়াতাড়ি আমাকে গরম জলে স্নান করতে হবে, তা না হলে আমার সারা বডিতে ইনফেকশন হয়ে যাবে। আমাদের বাথরুম বাড়ির বাইরে আছে, বাথরুমে তুমি গরম জল পাবে না। আমি মাকে বলে দিচ্ছি তোমার জন্য গরম জল করে দিতে। আর এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই তোমাকে কিন্তু ছাতা মাথায় দিয়েই বাথরুম পর্যন্ত যেতে হবে। কি? বাথরুম বাড়ির বাইরে? এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমাকে বাড়ি বাড়ি বাথরুমে যেতে হবে? ও মাই গড, বর্ষাকালে তোমরা গ্রামের মানুষেরা এত কষ্ট করে কিভাবে থাকো? সো ডিসগাস্টিং। আমি তো এখানে এসে ফেসেই গেছি। এই বলে তখনই ঐশানী ফোনের ক্যামেরা খুলে ব্লগিং করতে শুরু করে দেয়। হ্যালো গাইজ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোনো আপডেট দিতে পারিনি, কারণ আমি গ্রামে এসে কাদার মধ্যে খুবই বাজেভাবে ফেসে গেছি। আমার বৌদির গ্রামের বাড়িতে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। এখন আমাকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাথরুমে যেতে হবে। এই বর্ষায় গ্রামে এসে আমাকে এতটা স্ট্রাগল করতে হবে আমি ভাবিনি। আমি আমার বৌদির বাপের বাড়ির চারিপাশটা তোমাদের দেখাচ্ছি। তোমরা জল কাদা ছাড়া যদিও কিছুই দেখতে পাবে না। এভাবে ঐশানী তার বৌদির বাপের বাড়ির পরিবেশটা ভিডিও রেকর্ডিং করে, অর্থাৎ ব্লগিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঐশানী তার আইফোন বার করে ছোট ছোট জিনিসগুলো রেকর্ড করতে থাকে। ঝুমা, তুই তোর ননদকে নিয়ে বসে একটু গল্প কর। আমি একবার গরুর গোয়ালে যাই, তোর ননদের জন্য দুধ দুইয়ে নিয়ে আসি। আজকে আমাদের গরুর খাঁটি দুধ দিয়ে তোর ননদকে চা বানিয়ে খাওয়াবো।
এই কথা শুনে ঐশানী ভীষণই এক্সাইটেড হয়ে পড়ে। সে তখনই তার ব্যাগ থেকে ক্যামেরা এবং ট্রাইপড স্ট্যান্ড বার করে নিয়ে মালবিকা দেবীর পিছু পিছু গোয়াল ঘরে চলে যায়। ঐশানী পুরো গোয়াল ঘরটা ঘুরে ঘুরে ক্যামেরাতে দেখাতে থাকে। হ্যালো গাইজ, টুডে আই এম উইথ আওয়ার কিউট কাউ চম্পা। ও লুক সো কিউট। এই বলে সে যেই না সেই চম্পা নামে সেই গরুকে লেজটা ধরে একটু আদর করতে যাবে, তখনই চম্পা রেগে গিয়ে সজোরে তার লেজটা ঝাপটা দেয়। এতে করে চম্পার লেজের ডগায় লেগে থাকা একদলা কাদা এবং গোবর সোজা ঐশানীর সেই চশমা এবং ফর্সা গালের উপর পড়ে। এতে করে তার পুরো মুখটাই কাদা ও গোবরে লেপে যায়। ঐশানী চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, ও মাই গড, শি অ্যাটাকড মি। আমার স্কিন ইনফেকশন হয়ে যাবে, আমার মুখে এবার পিম্পলস বেরোবে। এই বলে ঐশানী কাঁদতে শুরু করে, যা দেখে ঝুমা এবং তার মা খিলখিল করে হেসে ওঠে। সবাই দেখে যাও আমার শহরের মডার্ন ননদিনীকে। আমাদের চম্পা একেবারে খাঁটি অর্গানিক ফেস প্যাক লাগিয়ে দিয়েছে। কলকাতার পার্লারেও এরকম রূপটান পাবে না গো ঐশানী। দাও ক্যামেরাটা আমার দিকে দাও, আমি তোমার খুব ভালো মতো ভিডিও করে দিই। এই শুনে ঐশানী খুবই রেগে যায়। বিকেল বেলার দিকে ঐশানী তার বৌদিকে সাথে নিয়ে সেই গ্রামটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। বৌদি, কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি তোমাদের এই ধান খেতে বৃষ্টিতে ভিজে ভিজে অ্যাস্থেটিক ভিডিও বানাবো। কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ ধান, আমার খুব ভালো লাগছে। তুমি আমার কয়েকটা ভিডিও করে দাও। এই বলে ঐশানী ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোমর দুলিয়ে দুলিয়ে রিলস ভিডিও করতে থাকে। কিন্তু তাকে ওরকম অদ্ভুতভাবে নাচানাচি করতে দেখে গ্রামের লোকজন তাকে একেবারে কার্টুন বলে মনে করে। তাই ঐশানীকে দেখে সবাই শুধু হাসতে থাকে। এভাবেই ঐশানী অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে রিল ভিডিও বানাতে থাকে, যার ফলে ঝুমাকেও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হয়। সন্ধ্যা নেমে এলে চারিদিকে অন্ধকার হয়ে যায়। যেহেতু তখনও বৃষ্টি পড়ে, তাই গ্রামের লোকেরা সন্ধ্যার মধ্যেই যে যার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সন্ধ্যার পরে বাইরে আর কাউকে দেখতে পাওয়া যায় না। ঐশানী যখন ঝুমার সঙ্গে তার বাপের বাড়িতে আবার ফিরে যায়, তখনই শুরু হয় মশার উপদ্রব। বর্ষাকালে ওই গ্রামে মশার উপদ্রব ভীষণ পরিমাণে বেড়ে যায়। ও মাই গড, এখানে তো অনেক মশা। এই গ্রামে দুদিনের বেশি থাকলে আমি তো ডেঙ্গু হয়ে মারা যাব। বৌদি, তোমরা কিভাবে এখানে থাকো বলো তো? আসলে বর্ষাকালে যেহেতু আমাদের গ্রামে চারিদিকে জল জমে যায়, তাই মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি তোমার খাটে মশারি টানিয়ে দিচ্ছি। তুমি মশারির মধ্যে ঢুকে পড়ো, তাহলে দেখবে তোমাকে আর মশা কামড়াবে না। এও, আমি কিছুতেই মশারির মধ্যে ঘুমাতে পারবো না, আমার দম আটকে যাবে। ভাগ্যিস আমি ব্যাগে করে মশার স্প্রে আর ওডোমসের টিউব নিয়ে এসেছিলাম, ওগুলোই এখন কাজে লাগবে। এই বলে ঐশানী মশার স্প্রে বার করে সারা ঘরের মধ্যে ছড়িয়ে দেয় এবং একটা গোটা ওডোমসের টিউব পুরো নিজের বডিতে মেখে নেয়, যাতে তাকে মশা অ্যাটাক করতে না পারে। এভাবে ঐশানী মশার উপদ্রব থেকে বেঁচে গেলেও কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে একটা বড় কোলা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে ঐশানীর খাটের উপর চলে আসে। সেই কোলা ব্যাঙ দেখে ঐশানী ভীষণই ভয় পেয়ে যায় এবং ভীষণই বাজেভাবে সে চিৎকার করতে শুরু করে, অ্যানাকোন্ডা, ও মাই গড, স্নেক, বাঁচাও বাঁচাও। না না, এটা নির্ঘাত কোনো বিষাক্ত আফ্রিকান ফ্রগ হবে। আমার দিকেই তো আসছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও, ও আমাকে কামড়ে দেবে। ঐশানীর চিৎকার শুনে ঝুমা এবং তার পরিবারের সকলেই সেখানে ছুটে আসে। সেই সাথে আশেপাশের প্রতিবেশীরাও ডাকাত পড়েছে ভেবে ছুটে ছুটে ঝুমার বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু তারা সেখানে এসে ঐশানীর কাণ্ড কারখানা দেখে ভীষণই অবাক হয়। আরে বাবা, এটা কোনো সাপ নয়, কোনো অ্যানাকোন্ডাও নয়, এটা তো কোলা ব্যাঙ। তোমাকে বারবার করে বললাম মশারিটা টানিয়ে নাও, তুমি তো আমাদের কথাই শুনলে না। এই বর্ষাকালে গ্রামে ছোট ছোট পোকামাকড়, সাপ ব্যাঙের উপদ্রব লেগেই থাকে, সেই জন্য অবশ্যই আমরা মশারি ব্যবহার করি। বলি, ও ঝুমা, তোমার ননদের ঢং দেখে তো বাঁচি না। একটা কোলা ব্যাঙ দেখে মাঝরাতে পাড়া মাথায় করেছে। আমরা ভাবলাম কোথায় ডাকাত পড়েছে বুঝি।
শহরের মেয়েদের সাহস তো দেখছি পিঁপড়ের মতো। তোমাদের এই ভিলেজের মানুষগুলোর কোনো ম্যানার্স নেই বলো? মাঝরাতে একটা মেয়ের ঘরে ঢুকে এভাবে ইনসাল্ট করছো? এই থার্ড ক্লাস জায়গায় মানুষ থাকে? অসম্ভব। এই গ্রামে আমার পক্ষে একটা রাত কাটানো খুবই দুষ্কর। এরকম পোকামাকড় সাপ ব্যাঙের সঙ্গে গ্রামের মানুষেরাই থাকতে পারবে, আমি অন্তত থাকতে পারবো না। এর চেয়ে তো আফ্রিকার জঙ্গল অনেক ভালো। আমি কালকে সকাল হলেই এখান থেকে বেরিয়ে যাব। পরের দিন সকাল থেকে বৃষ্টি আরো বেড়ে যায়। গ্রামের রাস্তাগুলো এখন পুরো হাঁটু কাদা ও জলে ভর্তি। ঐশানী ঘুম থেকে উঠেই ব্যাগ গোছাতে শুরু করে। সে ঠিক করে সে আর এক মুহূর্ত ওই জঙ্গলে থাকবে না। কিন্তু ওই কাদা এবং বৃষ্টির মধ্যে কোনো ওলা কিংবা উবের গাড়ি সেই গ্রামে যেতে রাজি হয় না। লোকাল স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য কোনো ভ্যান কিংবা রিক্সাও পাওয়া যায় না, যার ফলে ঐশানী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। আমি যাব কি করে? দাদাকে ফোন করছি, দাদা বলল ট্রেন ছাড়া উপায় নেই, কিন্তু আমি স্টেশনেই বা যাব কি করে? ঠিক তখনই ওই গ্রামের ভজহরি বাবু নামে এক ব্যক্তি এবং পাড়ার মোড়লের ছেলে বাবলু একটা কাঠের গরুর গাড়ি নিয়ে এসে হাজির হয়। দিদিমণি, তুমি শহরের মানুষ, এই কাঁধে হাঁটতে পারবে না, তাই আমরা এই গরুর গাড়িটা সাজিয়ে এনেছি। তোমার ওই বড় বড় বাক্সগুলো ওতে তুলে দাও, আমরা তোমাকে স্টেশনে পৌঁছে দেবো। তুমি এভাবে আর কেঁদো না। এমন সময় পাশের এক প্রতিবেশী দমন্তী দেবীও ওপার থেকে একটা বড় ছাতা এবং এক টিফিন কৌটো ভর্তি গরম মুড়ির মোয়া হাতে নিয়ে এগিয়ে আসে। নাও মা জননী, কাল রাতে আমরা তোমাকে একটু বেশিই বলে ফেলেছিলাম, রাগ করো না, ট্রেনে খিদে পাবে, এই মোয়াগুলো খেয়ে নিও। নাও, ব্যাগের মধ্যে রাখো। ঐশানী হা করে সবার দিকে তাকিয়ে থাকে। যে মানুষগুলোকে সে কাল পর্যন্ত গেও এবং ম্যানারলেস ভাবছিল, আজকে তারা এই দুর্যোগের দিনেও তাকে সাহায্যের জন্য নিজেদের কাজ ফেলে রেখে ছুটে আসে। নিজের এতদিনের অহংকার এবং মডার্নিজমের মুখোশটা তার নিজের চোখে বড্ড সস্তা বলে ঠেকতে থাকে। তাই তখনই ঐশানী ঝুমার কাছে গিয়ে বলে, বৌদি, আই এম সো সরি, আমি বড্ড সেলফিশের মতো বিহেভ করেছি। কাকিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে গ্রামীণ জীবনটা বুঝতেই পারিনি। গ্রামের মানুষের মন সত্যি অনেক বড়, আপনাদের মনে কোনো পাপ নেই। পাগলি মেয়ে, তোরা শহরের মানুষ, একটু অসুবিধা তো হবেই। এখন যদি যেতেই হয় তবে এই গাড়িতে করেই যা। না কাকিমা, আমি আর যাব না। আমি এই গরুর গাড়িতে চড়ে আজকে সারা গ্রাম ঘুরবো আর আমার ব্লগে দেখাবো হাউ বিউটিফুল ইন্ডিয়ান ভিলেজেস আর। ফজরি কাকা, গাড়িটা দাঁড় করাও, আমি আসছি। তার চোখে তখন আর শহুরে অহংকার নেই, শুধুই থাকে এক সরল গ্রামীণ আনন্দের ছোঁয়া। মৌতুলি, কি বাজে গন্ধ বের হচ্ছে তোর গা থেকে। ছি, তুই স্নান করিস না নাকি? ইস, ছি ছি ছি। এই সবাই শোন, মৌতুলির গায়ে গন্ধ, এর পাশে কেউ বসবি না, খুব বাজে গন্ধ। এই মারবো কিন্তু বলে দিচ্ছি, আমি স্নান করি না তাতে তোর কি? আমার স্নান করতে ভালো লাগে না। এ বাবা, ছি ছি, এই পচা গরমের মধ্যে তুই স্নান না করে থাকিস কি করে? তোর কি গরম লাগে না নাকি বলতো? তুই মানুষ নাকি গরু যে স্নান করিস না? হ্যাঁ এ মা, সত্যিই তো, এর গা থেকে অনেক গন্ধ বের হচ্ছে। তোর সঙ্গে আমরা আর মিশবো না বাবা। তুই মানুষ নাকি ডাস্টবিন? কি নোংরা! আমি আজকে পারফিউম ইউজ করতে ভুলে গেছি, তাই জন্য গন্ধ বের হচ্ছে। আমি তো 5 দিন আগে স্নান করেছিলাম। এ বাবা, 5 দিন আগে? তোর মা তোকে কিছু বলে না নাকি? আমি তো স্কুলে আসার আগে স্নান করে আসি, স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর গরম হই বলে আবারও একবার স্নান করি। তুই তো তাও 2 বার স্নান করিস। গরমকালে আমি 4-5 বার স্নান করে ফেলি, আমার তবুও গরম লাগে। এই, তুই স্নান করিস না কেন রে? ক্লাসের বাচ্চারা এভাবেই মৌতুলিকে স্নান না করার জন্য নানান কিছু বলতে থাকে। তাদের ম্যাডাম তমলিকা তাই দেখে খুব রেগে যায়। আরে কি হচ্ছেটা কি? এত কথা কিসের? হ্যাঁ, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? ম্যাডাম, দেখুন না, এরা সবাই আমার পেছনে লাগছে। এরা সবাই খুব বাজে। তুমি এদিকে উঠে এসো। মৌতুলি, আমার কাছে এসো, এসো বলছি। মৌতুলি কাঁদতে কাঁদতে ম্যাডামের কাছে যায়। ম্যাডাম, দেখুন না, ওরা কেউ আমার সঙ্গে মিশবে না বলছে।
ম্যাডাম ম্যাডাম, জানেন মৌতুলি এই গরমের মধ্যেও স্নান করে না, ওর গা থেকে খুব গন্ধ বের হচ্ছে। সত্যিই তো মৌতুলি, তোমার শরীর থেকে গন্ধ আসছে। তুমি কি সত্যি স্নান করো না? হ্যাঁ ম্যাডাম, আমার স্নান করতে একটু ভালো লাগে না। আমার মা আমাকে তাই জন্য সব সময় মারে। কেন মৌতুলি? এটা কিন্তু খুব বাজে অভ্যাস তোমার। আমাদের সকলকে প্রতিদিন স্নান করা উচিত। স্নান না করলে শরীরের ময়লা জীবাণু যাবে কিভাবে? তুমি অসুস্থ হয়ে পড়বে তো। আর এই গরমের সময় প্রয়োজন পড়লে 2 বার স্নান করবে। কি বললাম মনে থাকবে তো? না হলে কিন্তু তোমার বন্ধুরা কেউ তোমার পাশে বসবে না, আর আমিও তোমাকে ক্লাস থেকে বাইরে বের করে দেব। না না, আমি কাল থেকে স্নান করে আসব। আমি সত্যি বলছি ম্যাডাম। মৌতুলি এমনই ছিল। শীতকাল হোক কিংবা গরমকাল, সে কিছুতেই স্নান করতে চাইতো না। তার মা তাই জন্য তাকে মাঝে মধ্যেই খুব মারধর করত। কঙ্কনা জোর করে মেরে ধরে তাকে স্নান করিয়ে দিত। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তার মা তাকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। কিন্তু সেদিন স্কুলে তার বন্ধুরা সবাই মিলে তাকে নিয়ে মজা করার ফলে মৌতুলির খুব খারাপ লাগে। ম্যাডাম তাকে ভালো করে বোঝালে সে মনে মনে ঠিক করে যে সে প্রত্যেক দিন স্নান করবে। বাড়িতে এসে তার খুব মন খারাপ ছিল। পরের দিন সে সবার আগে ঘুম থেকে উঠে স্নান করতে চলে যায়। আজকে আমি অনেক ভালো করে সাবান মেখে স্নান করব। এতদিন পর স্নান করছি, আমার খুব ভালো লাগছে। মৌতুলি অনেকক্ষণ ধরে মজা করে স্নান করতে থাকে। তার মা কঙ্কনা ঘুম থেকে উঠে মৌতুলিকে স্নান করে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? মৌতুলি, তুই স্নান করে এলি, তাও আবার নিজের ইচ্ছায়? আমি বোধহয় স্বপ্ন দেখছি। হ্যাঁ রে মৌতুলি, তোর কি হলো হঠাৎ? কিছু না, যাও তো, আমার টিফিন রেডি করো, আমি স্কুলে যাব। মৌতুলি সময় মতো স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে তার বন্ধুদের বলে, এই আজকে আমি 2 ঘন্টা ধরে স্নান করেছি, এবার আমার সঙ্গে মিশবি তো তোরা? বল না। ওই কাজল, তুই আজকে স্নান করেছিস? এই তুই চুপ কর। স্নান করে এমন করছিস যেন তুই চাঁদে পা রেখেছিস। স্নান করা একটা নর্মাল জিনিস, যেটা সবাই করে, শুধু তুই বাদে। কারণ তুই জন্তু জানোয়ার হতে হতে মানুষ হয়ে গেছিস। তমলিকা ম্যাডাম এসে তাদের ক্লাস নিতে শুরু করে। কিছুক্ষণ পর মৌতুলি উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, একটু বাইরে যাবো? হ্যাঁ হ্যাঁ, যাও। মৌতুলি ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর মৌতুলি ক্লাসে ফিরে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তার শার্ট খুলে খালি গায়ে ক্লাসরুমের মধ্যে এসেছিল। এই মেয়ে, এ কি? তুমি তোমার শার্ট খুলে ফেলেছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? কি হলো বলো? ম্যাডাম, আমি স্নান করে এলাম এখনই। আমার খুব গরম হচ্ছিল বলে স্নান করে এলাম আর একবার। আপনি তো বলেছিলেন গরম লাগলে 2 বার করে স্নান করতে। উফ, তুমি এত মাথা মোটা কেন? শার্টটা পরো আগে, পরো। তুমি এদিকে এসো, আমার কাছে এসো। স্কুলে এসে কেউ কখনো স্নান করে নাকি? হ্যাঁ, স্নান করে স্কুলে আসতে হয়, স্কুলে এসে স্নান করতে নেই। এটা তোমার স্নান করার জায়গা নয়, এটা তো পড়াশোনা করার জায়গা। মনে থাকবে? বাড়িতে যখন থাকবে তখন স্নান করবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। বাড়িতে স্নান করব এবার থেকে। সবাই মৌতুলির কাণ্ড দেখে তাকে নিয়ে হাসতে শুরু করে। ম্যাডাম সবাইকে বকাবকি করে শান্ত করে। স্কুল ছুটির পর মৌতুলি বাড়ি ফিরে গিয়ে আবার স্নান করে। এরকম ভাবেই সে প্রত্যেক দিন 2-3 বার করে স্নান করতে শুরু করে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন মাঝরাতে কঙ্কনা দেখে যে তার মেয়ে তার পাশে নেই। এ কি, রাত 2টো বাজে, এই মেয়েটা কোথায় গেল? কি গো, এই শিগগিরই ওঠো, মৌতুলিকে পাওয়া যাচ্ছে না। ওঠো বলছি, মেয়ে ঘরে নেই। কোথায় গেছে বলো তো? কি বলছো কি? এত রাতে কোথায় যাবে? ওই ঘরে আছে কিনা দেখি চলো। তুমি রান্নাঘরেও তো দেখোনি মনে হয়। নেই, রান্নাঘরেও নেই
তো। 1 মিনিট, বাথরুম থেকে জলের শব্দ আসছে মনে হচ্ছে না? দাঁড়াও দেখি তো, কে বাথরুমে? মৌতুলি, তুই এখানে কি করছিস? হ্যাঁ মা, আমি স্নান করছি। তুই এখন স্নান করছিস কেন? কটা বাজে দেখেছিস? এই মেয়ে, তোর কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি তুই বারবার স্নান করছিস। আগে তো দিনে একবারও স্নান করতে চাইতিস না তুই। ওঠ ওঠ বলছি, এখন স্নান করার কারণটা কি বল আমাকে। বিছানায় হিসু করে ফেলেছিস নাকি? না মা, আমার খুব গরম হচ্ছিল তো। কি করব বলো, গরমে ঘুম ভেঙে গেল যে। গরমে জ্বলে পুড়ে মরে যাসনি কেন? আর গরম লাগছে বলে তুই রাতে স্নান করবি কেন? এই মেয়ে বল। মা চুপ করো, আমাদের স্কুলের ম্যাডাম বলেছে দিনে 2-3 বার করে স্নান করতে। গরম লাগলে স্নান করে নিতে হয়, না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেবে। চুপ, একদম চুপ কর। তোদের ম্যাডাম তাই বলে কি রাতে স্নান করতে বলেছে? চল ওঠ শিগগিরই। কতক্ষণ ধরে স্নান করছিস তার কোনো ঠিক আছে? না, আমি আরো স্নান করব। কঙ্কনা রেগে গিয়ে তার মেয়েকে খুব মারধর করে। পরের দিন সকালবেলা মৌতুলি ঘুম থেকে আর ওঠে না। তার মা তাকে অনেকবার ডাকে, কিন্তু সে কিছুতেই উঠতে চায় না। কিরে ওঠ, সারা রাত ধরে স্নান করলে কি করে ঘুম ভাঙবে? চল চল, স্কুলে যাবি, তৈরি হয়ে নে। ওঠ ওঠ ওঠ। মা, আমি স্কুলে যাব না, আমার শরীর ভালো লাগছে না, আমি যাব না স্কুলে। দেখ, কালকে তোর জন্য রাতের ঘুমটা নষ্ট হয়েছে। চল ওঠ, স্নান করবি চল। রাতে তো খুব স্নান করলি, এখন কি হলো? কিরে উঠবি নাকি মার দেব? আরে তুমি সব সময় এমন করো কেন? আস্তে কথা বলতে পারো না? এমনও তো হতে পারে ও সত্যি বলছে। দেখো না গায়ে হাত দিয়ে, জ্বর এসেছে কি? কালকে সারা রাত তো স্নান করলো। দাঁড়াও দেখছি। এ বাবা, তাই তো, এর গায়ে তো অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে একেবারে। এই কি গো, চলো না একে ডাক্তারের কাছে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে মৌতুলির বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু মেডিসিন লিখে দেয়। বেশ কয়েকবার ওষুধ খাওয়ানোর পরও মৌতুলির জ্বর কিছুতেই কমতে চায় না। কয়েকদিন পর ডাক্তার কয়েকটা টেস্ট করানোর পর জানতে পারে যে মৌতুলি নিউমোনিয়া রোগে আক্রান্ত। তার মা বাবা খুব ভয় পেয়ে যায়। আপনারা যা বললেন, কিছুদিন ধরেও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত স্নান করেছে, আর তাই জন্যই ওর নিউমোনিয়া হয়েছে। চিন্তার কিছু নেই, ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে শুধু, আর কিছুই না। কিছুদিন পর মৌতুলি একটু সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়িতে আসার পর, মা, আমি অনেকদিন স্নান করিনি, আমার গা থেকে গন্ধ বেরোবে, আমি স্নান করব, না হলে আমার বন্ধুরা আমার সঙ্গে কথা বলবে না, ম্যাডাম আমাকে ক্লাস থেকে বের করে দেবে, আমাকে সবাই খারাপ বলবে। না মা, কে বললো তোমাকে এসব? কিচ্ছু হবে না, ডাক্তার তোমাকে এখন স্নান করতে বারণ করেছে তো। তোমার তো জ্বর হয়েছে, তোমার শরীর ঠিক হলে তুমি আবার স্নান করবে, তুমি আবার স্কুলে যাবে। এখন আমি ভিজে কাপড় দিয়ে তোমার গা মুছিয়ে দিচ্ছি, কেমন? কঙ্কনা, আমি ওদের ম্যাডামের সঙ্গে দেখা করে এলাম। ও বারবার বলছিল না যে ম্যাডাম বলেছে গরম লাগলেই স্নান করতে হবে। আসলে ও ভুল বুঝেছে। ও ওর বন্ধুদের নিয়ে অনেক পজিটিভ। ওর বন্ধুরা ওকে খারাপ মেয়ে বলেছে, গা থেকে গন্ধ বের হয়, যেটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে। আসলে আমরা ওকে কখনোই বোঝার চেষ্টা করিনি। বাচ্চাদের মেরে ধরে নয়, ভালো করে ভালোবেসে বোঝানো উচিত, বুঝেছো? কিছুদিনের মধ্যেই মৌতুলি আবার সুস্থ হয়ে ওঠে। অতিরিক্ত স্নান করা শরীরের পক্ষে যে ক্ষতিকারক সে সেটা বুঝতে পারে। সে কয়েকদিন পর স্নান করে সুন্দর করে রেডি হয়ে স্কুলে যায়। তার বন্ধুরা অনেকদিন পর তাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। সবাই তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করে। মৌতুলি অনেক খুশি হয়।